আসসালামু আলাইকুম। জনতার স্পন্দন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ৩০০ কিলোমিটার গতিতে বুলেট ট্রেন ছুটে চলবে বাংলাদেশ, আর এই দৃশ্য দেখে নীরবে কাঁদছে মোদি। যখন একটা জাতি নিজের পায়ে দাঁড়াতে শেখে তখন সবচেয়ে অস্বস্তিতে পড়ে সেই সব প্রতিবেশীরা যারা এতদিন ধরে তাকে ঠেলে রেখেছিল নিচে। বাংলাদেশ আর সেই পথে হাঁটছে, আর ভারত এখন ঠিকই সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে তার দম্ভ, আধিপত্য আর ছায়া সংস্কৃতির মুখোমুখি হয়েছে। এক নারী বিপর্যয়ের কারণ আজ বাংলাদেশ বাস্তবায়নের পথে। সেই প্রকল্প যেটা শুরু হতে হতেই আটকে গিয়েছিল এক নারী শাসকের কারণে, সেই বাধা কেটে গেছে, কলম ঘুরেছে নতুন নেতৃত্বে, আর বাংলাদেশ ছুটে চলেছে ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিতে। এমন এক গতি যার আওয়াজ পৌঁছে যাচ্ছে দিল্লির সেই দালানে। সময়টা ছিল ২০১৭। চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি একদল কর্মকর্তা ঢাকার এক সম্মেলন কক্ষে ঢুকে সরকারের সামনে টেবিলে রেখে যায় একটা প্রকল্প। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত উচ্চ গতির বুলেট ট্রেন পরিকল্পনা ছিল। প্রস্তাবনা, নকশা তৈরি, অর্থায়নের হিসাব ক্লিয়ার ছিল। চীন সরবরাহ করবে মোট ৮০%, বাংলাদেশ দেবে মোট ২০%। আনুমানিক ব্যয় ছিল $11.4 বিলিয়ন। উদ্দেশ্য ছিল ৫ থেকে ৬ ঘন্টার যাত্রাকে নামিয়ে আনা হবে মাত্র ৫৫ মিনিটে। এই প্রকল্প বাস্তবায়ন হলে রেলপথ ঘিরে গড়ে উঠবে ৬টি মেগা স্টেশন, তৈরি হবে নতুন শিল্পাঞ্চল, কর্মসংস্থান, ব্যবসা, পর্যটন, সবকিছুর এক বিশাল ঢেউ। কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের দরকার ছিল শুধু একটি স্বাক্ষর, একজন প্রধানমন্ত্রীর একটি সিল। আর সেই সিলটা আর কখনোই আসেনি, কারণ সেই সময় ছিল শেখ হাসিনার সরকার। কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি দিল্লির একজন ম্যানেজার ছিলেন। দিল্লি থেকে যখন ফোন আসতো চীনের সঙ্গে বাড়তি ঘনিষ্ঠতা করা যাবে না, ঠিক তখনই গণভবনের টেবিলে পড়ে থাকতো চীনের দেওয়া নথিপত্র। তাতে ধুলো জমত, আগ্রহ হারাতো চীন কর্মকর্তারা, আর প্রকল্প থেমে যেত রাজনৈতিক নতজানুর নিচে। ৭ বছর ধরে সেই প্রকল্প পড়েছিল, ঠাঁই ছিল না, বাতিল হয়ে গিয়েছিল প্রায়। এক অদ্ভুত দাসত্বের নিদর্শন হিসাবে বাংলাদেশের মতো ১৭ কোটি মানুষের দেশ, যাদের উন্নয়ন সময়ের দাবি ছিল, তাদের সেই সময়টাই আটকে রাখা হয় ভারতের মোদির অসুবিধা বিবেচনায়। চীনের প্রস্তাব ছিল একেবারে স্বচ্ছ, তারা প্রযুক্তি দিবে, ডিজাইন দিবে, ইনফ্রাস্ট্রাকচার গড়বে, এমনকি ট্রেন চালাতে সহায়তাও করবে। আর বাংলাদেশ যা পেত তা ছিল একটি শক্তিশালী রেলপথ, যেটা যোগাযোগ এবং বাণিজ্য শিল্পের আঞ্চলিক এক আধিপত্যের পথ। এই রেলপথ এক ধরনের রাজনৈতিক ঘূর্ণি তৈরি করত পুরো উপমহাদেশ। ভারত সেটা খুব ভালো করেই জানত, কারণ এই বুলেট ট্রেন মানে বাংলাদেশের বন্দর আরও সহজলভ্য হতো। চীন সহ অন্যান্য দেশগুলোর জন্য এতে ভারতীয় আগ্রাসনের মুখে একটা বড় কৌশলগত ধাক্কা আসতো, আর এই কারণে দিল্লি তা হতে দেয়নি। আর শেখ হাসিনা তিনি চুপ ছিলেন, বরং চীনের সঙ্গে বৈঠকের খবর লুকিয়ে রেখেছিলেন। বহুবার রেল মন্ত্রণালয় ২০২০ সালের মধ্যে সম্ভাব্যতা যাচাই এবং বিস্তারিত নকশার কাজ শেষ করে তখনও বাস্তবায়নের ঘোষণা আসেনি। প্রকল্পটা কেবল এক জায়গায় আটকে ছিল, রাজনৈতিক অনুমোদন। সেদিকে তাকেই একসময় দেশের প্রকৌশলীরা বুঝে গিয়েছিলেন, যতই গবেষণা হোক, যতই বাজেট থাকুক, এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব না যদি দেশের নেতৃত্ব স্বাধীন না হয়। এভাবে সময় গড়িয়েছে, বছর কেটেছে, আর দেশের অর্থনীতি বন্দর নির্ভর হয়ে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সুযোগ হারিয়েছে। বরাবর এরই মধ্যেই ২০২৪ সালে আসে এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। জনগণের বিক্ষোভ, বিদেশি কূটনৈতিক চাপে শেখ হাসিনার সরকার বিদায় নেয়। একই দিনে পালিয়ে যান ভারতের গন্তব্য, এবং সেই মুহূর্তেই খোলা হয় দীর্ঘদিন আটকে থাকা সেই বুলেট ট্রেন ফাইল। নেতৃত্বে আসেন ডক্টর ইউনূস, একজন নীতিনিষ্ঠ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি, যিনি রাজনীতির বাইরে হলেও দেশ গড়ার কাজে রাজনীতির চেয়েও বড় চিন্তা ভাবনা রাখতে সক্ষম। তিনি সই দেন, দ্রুত প্রকল্প অফিস খুলে ফের চীন আসে এবং কাজ শুরু হয় রাতারাতি। এই প্রকল্প কেবল রেল নয়, এটা একটা প্রতীক, যেখানে একটা জাতি বহুদিন পর আবার নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছে। ভারত এতে খুশি হওয়ার কথা না, কারণ এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলে। তারা কারো অনুমতিতে দেশের উন্নয়ন থামিয়ে রাখে না, বরং যেটা দেশের স্বার্থ সেটাই বাস্তবায়ন করে। আর এই দৃশ্যই ভারতকে আতঙ্কিত করে তুলছে। দিল্লি এখন জানে এই ট্রেন যখন ছুটবে ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিতে, তখন ছুটবে বাংলাদেশের আত্মবিশ্বাসও। সেটা আর কোনোদিন আটকানো যাবে না। সে সময়টা চীন তার উচ্চ গতির
রেল প্রযুক্তি নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, সেই সময় বাংলাদেশের জন্য তারা এই সুযোগ এনে দিয়েছিল। প্রকল্পের সম্ভবত যাচাই, বাজেট, প্রযুক্তিগত সহায়তা সবকিছুই একদম পরিপূর্ণ ছিল বাংলাদেশের কাছে। এমন একটা প্রকল্প মানে ছিল দক্ষিণ এশিয়ার একক আধিপত্য তৈরির সুযোগ। চট্টগ্রাম বন্দর যেভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার লজিস্টিক গেটওয়ে হয়ে উঠতে পারত তা ভারত ভালো করেই জানত। আর এই কারণে এই প্রকল্প কেবল বন্ধ করেই তারা থেমে থাকেনি, বরং বহু স্তরের ষড়যন্ত্র করেছিল।